তানিয়া সোফায় বসে রুমে যাওয়ার জন্য হাঁসফাঁস করছে, কিন্তু কিছুতেই রুমে যেতে পারছে না। রিতা সেই কখন থেকে হাবিজাবি কথা বলে যাচ্ছে। এদিকে সারাদিন কাজ করে শরীরটা ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম চাচ্ছে। তানিয়া রিতার কথা থামিয়ে ক্লান্ত স্বরে বলল, রিতা, আজকে উঠি, কাল না হয় তোমার কথা শুনবো। রিতা মুখটা মলিন করে তানিয়ার দিকে তাকালো। অনেকক্ষণ যাবৎ তানিয়াকে আটকে রেখেছে, এভাবে আর কতক্ষণ? রিতা মোবাইলের দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল। বিরস গলায় বলল, এমন কেন করো ভাবি? আর একটু বসো না, আমি চলে গেলে তো আর বলবো না। তানিয়া রিতার কথায় তপ্ত শ্বাস ফেলল। রিতার কথার পরিবর্তে আর রুমে যাওয়ার কথা মুখে আনতে পারল না। রিতার গালে হাত রেখে বলল, এভাবে কেন বলছো? আমি তোমায় কষ্ট দিয়ে বলতে চাইনি। তানিয়া এখন আর যাওয়ার কথা বলবে না বলে রিতার ঠোঁটের কোণে হাসি ফুটল। হাসি হাসি মুখে প্রফুল্ল কণ্ঠে বলল, আমি কষ্ট পাইনি ভাবি। তানিয়া পিছেল হাসলো। রিতা আবারও কথা বলতে লাগলো। কথা বলতে বলতে বারবার মোবাইলের দিকে তাকাতে থাকলো। ঘুম তো তারও পেয়েছে, কিন্তু উঠতে পারছে না। হঠাৎ করে রিতার মোবাইলটা জ্বলে উঠল। রিতা মোবাইলের দিকে তাকিয়ে মেসেজটা পড়ে তানিয়াকে বলল, যাও ভাবি, তোমার বোধহয় ঘুম পেয়েছে, তুমি রুমে চলে যাও। রিতার কথায় তানিয়া অবাক চোখে তাকালো। এতক্ষণ ধরে বসিয়ে রেখে এখন অর্ধেক কথা বলে বলছে রুমে চলে যেতে। তানিয়ার মনে খটকা লাগলো। ভুরু জোড়া কুঁচকে বলল, তুমি কথা শেষ না করে হঠাৎ চলে যেতে বলছো যে? রিতা তানিয়ার কথায় ভড়কে গেল। ইতস্ত বোধ করে স্বাভাবিক গলায় বলল, আরে আমারও ঘুম পেয়েছে, তাই বলছি আর কি। তানিয়ার কথা বাড়ালো না। রিতার থেকে ছাড়া পেয়ে রুমে যেতে পা বাড়ালো। রুমের ভেতরে গিয়ে বুঝতে পারলো সবটা রুম অন্ধকারে ডুবে আছে। বাতি নেই, কোনো আলো নেই। তানিয়া ভুরুটা আপনা আপনি কুঁচকে এলো। মনটা বলে উঠল, সন্ধ্যায় তো আলো জ্বালিয়েই গেলাম, তাহলে এখন নেভলো কিভাবে? তানিয়া প্রশ্নের উত্তর পেল না। মস্তিষ্ক এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হচ্ছে না। তানিয়া আধার হাতলে হাতলে লাইটের সুইচটা অন করে ঘরটাকে আলোকিত করলো। বিছানার দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। বিস্মিত নয়নে বিছানার দিকে তাকালো। বিছানার ঠিক মাঝ বরাবর রাফসান বসে আছে। হাতের মধ্যে একটা বড় কাগজে বড় বড় অক্ষরে লেখা, আই এম সরি। তাছাড়া বিছানায় অনেকগুলো বেলুন রাখা আছে, প্রতিটি বেলুনের গায়ে আই এম সরি লেখা। তানিয়া চোখ বড় বড় করে তাকালো। মানুষটা কি তার জন্য এসব করেছে? শুধুমাত্র তার রাগ ভাঙানোর জন্য? তানিয়া উত্তর পেল না। রাফসান খাটের মাঝখানে অসহায় মুখ করে বসে আছে। তানিয়ার প্রতিক্রিয়া দেখার জন্য উন্মুখ হয়ে চেয়ে আছে, কিন্তু তানিয়ার থেকে আশাতীত রেসপন্স না পেয়ে মুখটা চুপসে গেল। তানিয়া তখনও একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। তানিয়া নিজের মুখ থেকে চমকানো থমকানো বিষয়টা উড়িয়ে দিল। মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলে বলল, এসব কি করেছেন? রাফসান তানিয়ার কথায় হতাশার শ্বাস ফেলল। মেয়েটা এমন কেন? বুঝেও বুঝতে পারে না পারার ভান করে কেন? রাফসান গলা খাকারি দিয়ে বলল, আই এম সরি। তানিয়া চুপ করে রইল। কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। রাফসান খাটের মাঝখান থেকে সরে বসল। তানিয়া বিছানায় পড়ে থাকা বেলুনগুলো আস্তে আস্তে করে সরিয়ে ফেলল। রাফসানের মুখের দিকে তাকিয়ে বলল, সরি কি সব ঠিক করে দেয়? রাফসান এবার ক্রুদ্ধ হলো। মেয়েটা এবার একটু বেশি বাড়াবাড়ি করছে। রাফসান নিজের রাগটাকে সামলানোর চেষ্টা করলো। রেগে গেলে হবে না, রেগে গেলে কোনো কিছুই ভালো হয় না। নিজেকে ধাতস্থ করে শান্ত হলো। তানিয়ার মুখের দিকে তাকিয়ে শীতল স্বরে বলল, সবকিছু ঠিক না করতে পারে, হ্যাঁ, কিন্তু অনুতপ্ত হওয়া ব্যক্তিকে সুযোগ তো দিতেই পারে। তানিয়া চুপ রইল। রাফসান কথাটা খুব একটা ভুল বলেনি। সেই মোতাবেক রাফসানের কথার পরিপ্রেক্ষিতে কোনো কিছু বলতে পারল না। তানিয়ার চুপ করে থাকাটা রাফসানের পছন্দ হলো না, কিছুতেই সহ্য হচ্ছে না। তানিয়াকে উদ্দেশ্য করে বলল, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি তো মনের ঊর্ধ্বে যেতে পারছি না। মন যেখানে মানছে না, সেখানে আমার কি করার আছে? মনের বিরুদ্ধে গিয়ে কাউকে মেনে নেওয়া যায়? ভালোবাসা যায়? রাফসান দুই চোখ বন্ধ করে শ্বাস নিল। মেয়েটা ভালো কথার মানুষ না,
যতই ভালো ব্যবহার করছে, ভালোভাবে বোঝাতে চাচ্ছে, ততই যেন মাথায় উঠছে। রাফসান হাতে থাকা কাগজটা নিয়ে যথাস্থানে রেখে দিল। রুমের লাইটটা নিভিয়ে বিছানায় আসলো। বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে তানিয়াকে শক্ত গলায় বলল, এদিকে আসো। রাফসানের কথার ধরন মিনিটের মাঝে পাল্টে যেতেই তানিয়া অবাক হলো। এই তো, মানুষটা ঠিকভাবে কথা বলল। হুট করে এমন পরিবর্তনের হেতু কি? তানিয়া চুপ করে বসে থাকতেই রাফসান আবারও বলে উঠল, কি হলো? বললাম তো এদিকে আসতে, কথা কানে যায়নি? তানিয়া কপাল কুঁচকে তাকালো। এদিকে এসো মানে? কোন দিকে যাওয়ার কথা বলছে? তানিয়া অবাক কণ্ঠে বলল, কোথায় যাব আমি? রাফসান প্রশ্নটা শোনা মাত্রই হ্যাচকা টান দিয়ে তানিয়া নিজের দিকে আনলো। তানিয়া আচমকা টাল সামলাতে না পেরে রাফসানের বুকের ওপরে গিয়ে পড়ল। মস্তিষ্ক ব্যাপারটা ধরতে পারতেই ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। তা দেখে রাফসান আগের মতোই শক্ত গলায় বলল, একদম ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করবে না। বেশি ছটফট করেছো তো ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিব। রাফসান আচমকা এমন এক কথায় আহাম্মক বনে গেল তানিয়া। কি বলল মানুষটা? খাট থেকে ফেলে দিবে? তানিয়া অবাক চোখে তাকিয়ে রাফসানের পরিবর্তন দেখছে। রাফসানের সূক্ষ্ম ধমকে ছটফটানি কমলেও তেজ কমল না এক ফোঁটাও। রাফসানের দিকে তাকিয়ে তেজি স্বরে বলল, আপনি হাতটা ছেড়ে দিন। আমার হাত ধরার সাহস পেলেন কিভাবে? তুমি কি পরনারী নাকি অন্য কারোর বিয়ে করা বউ? আমার বিয়ে করা বউয়ের হাত আমি ধরবো, এতে সাহসের কি আছে? তানিয়া চোখ মুখ শক্ত করে তাকালো। তাতে রাফসানের কোনো পরিবর্তন দেখা গেল না। তানিয়ার রাগী ভাবটা সে পাত্তাই দিল না, তোয়াক্কা করলো না কোনো কিছুই। তানিয়া রাফসানের উদ্দেশ্যে কিছু বলতে গেলে রাফসান থামিয়ে দিল। তানিয়াকে বেশ ভারী স্বরে ধমকে বলল, চুপচাপ আমার পাশে শুয়ে পড়ো। আগে আমার কথা শুনবে, তারপর যা বলার বলবে। রাফসানের আচমকা ধমকে দমে গেল তানিয়া। কঠিন কিছু বলতে গিয়েও বলতে পারল না। রাফসান তার হাতটা এখনো শক্ত করে ধরে আছে। তানিয়া আর হাত ছাড়ানোর চেষ্টা করল না। রাফসানের পাশে সোজা হয়ে শুয়ে পড়ল। রাফসান তানিয়ার হাতটা বুকে চেপে ধরে বলল, জানো, যেদিন রিতাকে নিয়ে ভার্সিটিতে গিয়েছিলাম সেই দিনই তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম। তবে সেই মুগ্ধতা প্রকাশ করতে পারিনি। সম্পূর্ণ ভুল, বয়কট, ভ্রান্ত ধারণা থেকে মুগ্ধতার বদলে প্রকাশ করে ফেললাম রাগ আর ক্ষোভ। রাফসান কথাটা বলে তাচ্ছিল্য করে হাসল। তানিয়া রাফসানের কথা শোনার জন্য উন্মুখ হয়ে চেয়ে আছে। রাফসান একটু থেমে আবারও বলতে শুরু করলো, সেই দিন ভার্সিটি থেকে ফিরে এসেছিলাম সন্ধ্যার সময়। যখন ফেসবুকে ছিলাম তখন আচমকা যেন অলৌকিকভাবে তানিয়া আক্তার নামের আইডিটা আমার সামনে এলো। আমি আইডিটাতে ঢুকে মেয়েটাকে দেখতে লাগলাম। আমি যখন প্রোফাইলে দেওয়া মেয়েটার ছবির দিকে এক ধ্যানে চেয়ে আসি, তখনই কৌতূহলবশত রিতা ওকে দিয়ে মোবাইলে থাকা মেয়েটাকে দেখলো। আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল, মেয়েটা কে ভাইয়া? আমার ভাবি নাকি? যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে তাকিয়ে থাকলেই সব পাওয়া হয়ে যাবে। আমি রিতার কথায় অবাক হলাম। বিস্মিত নয়নে চেয়ে অবাক হয়ে কণ্ঠে শুধালাম, তুই এই মেয়েটাকে চিনিস না? এই মেয়েটাই তো তোকে র্যাগিং দিল। রিতা আমার কথায় চোখ বড় বড় করে তাকালো। আশ্চর্য হয়ে তাকিয়ে বলল, এটা তো সেই মেয়ে না। শাড়ির ভাঁজে হঠাৎ কারোর হাতের শীতল স্পর্শ পেয়ে চমকে উঠল তানিয়া। চমকে গিয়ে পেছনে তাকিয়ে রনিতের মুখটা দেখল। তানিয়ার সর্বাঙ্গ ঘৃণায় রি রি করে উঠল। রনিতকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে চাইল, কিন্তু রনিত শক্তির কাছে পরাস্ত হয়ে এক চুল পরিমাণও নড়াতে পারেনি। তানিয়ার ব্যর্থতা দেখে রনিত কুটিল হেসে বলল, সুন্দরী দেখছি ক্ষেপে যাচ্ছে। চাঁদের গায়েও কলঙ্ক আছে, তোমার গায়েও না হোক একটু আধটু কলঙ্ক লাগলো, এতে ক্ষতি কি? তানিয়া রাগে জ্বলছে। রনিতকে থাপ্পড় মারার জন্য ডান হাতটা উঠালেই রনিত হাতটা ধরে ফেলল। তানিয়াকে ফিসফিসিয়ে বলল, তোমার স্বামী এখন বাসায় নেই, সুতরাং তোমাকে বাঁচানোর জন্য কেউ নেই। এখন কি হবে তোমার? তানিয়ার পিলে চমকে উঠল। রাফসান বাসায় নেই? সত্যি বাসায় নেই? রাফসান, রিতা আর রিমা বেরিয়েছে। অনেকক্ষণ হলো বেরিয়েছে। এই সুযোগে লোকটা যদি কিছু করে ফেলে? তানিয়ার ভয় হলো। বুকটা কেঁপে উঠল, হৃদযন্ত্রটা স্বাভাবিকের তুলনায় বেশি লাফাতে লাগলো।
তবে তার ভেতরের ভীতি ভাবটা রনিতের কাছে প্রকাশ করলো না। নিজেকে যথেষ্ট পরিমাণ কঠোর এবং শক্ত রেখে বলল, আপনি বুঝতে পারছেন না আপনি ঠিক কতটা ভুল করছেন। ভালোই ভালোই বলছি, ছেড়ে দিন আমাকে, না হলে খুব খারাপ হয়ে যাবে। তানিয়া এই হুমকিতে রনিত ভয় পেল না, উল্টো হেসে উঠল, বিশ্রীভাবে হেসে বলল, কি খারাপ হবে শুনি। রনি তানিয়াকে চেপে ধরল বদনজরে, তানিয়ার সর্বাঙ্গের দিকে চোখ বুলিয়ে নিল। অবশেষে তানিয়ার মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি আমার করে নিব, তুমি আমার হবে তানিয়া। প্রণীত কথাটা বলে হাসতে লাগলো। তানিয়া ছাড়া পেতে ছটফট করছে, রাগে ক্ষোভে ঘৃণায় শরীরটা জ্বলে যাচ্ছে। প্রণীতকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছে। যদি একটা দা দিয়ে এক কোপে গলাটা নামিয়ে ফেলা যেত তবে ভালো হতো না? বুকের ভেতর জ্বলতে থাকা আগুনটা নিভে যেত না? আর তানিয়ার মনটা শান্তি পেত না? তবে এই কিছুই হলো না। তানিয়া রাগে জ্বলতে থাকলেও রনিতের শক্তির সাথে পেরে ওঠার সাধ্য নেই। তারপরও বলল, ছেড়ে দিন আমায়, আপনাকে সাবধান করছি আমি। রনিত তানিয়ার সাবধানে বাণী মাঝে কোনো পরিবর্তন ঘটাতে পারল না। রনিত তানিয়ার সাথে আরেকটু ঘনিষ্ঠ হলো। ঠিক এই সময়টাতে তানিয়ার নিজেকে অসহায় মনে বোধ করলো। নিঃসঙ্গ বলে বুকটা কেঁপে উঠল। তানিয়ার হুট করে কান্না পেল। কান্নার দমকে আকাশ বাতাস পৃথিবীর সকলকে তার কলঙ্কিত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার অনুরোধ জানাতে চাইল। কিন্তু শেষ রক্ষা কি হলো? তানিয়া কান্না করলো, দুই চোখ বেয়ে অশ্রু কণাগুলো গড়িয়ে পড়তে লাগলো। রনিত তানিয়ার অশ্রু ভেজা চোখ দুটো দেখলো। তানিয়া শেষবারের মতো আকুতি করে বলল, ছেড়ে দিন প্লিজ আমায়। রনিত তানিয়ার কথাগুলো শুনলো না, তানিয়াকে ছাড়লো না। নিজের ডান হাতটা তুলে তানিয়ার আঁচলের ওপরে রেখে দিল। তানিয়ার যখন সম্ভ্রম হারানোর ভয়, এই লোকটার কাছে নিজের সম্ভ্রম হারিয়ে ফেলবে সেই ভয়ে তটস্থ হয়ে আছে। বুক ফেটে কান্না আসছে, শরীরটা অসাড় লাগছে। রনিতের ডানাটা যখন তানিয়ার আঁচলটা ধরে টান দিবে ঠিক তখনই দরজা খুলে গেল। দরজা খোলার শব্দে রনিত তানিয়ার দরজার দিকে তাকালো। দরজার বাহিরে রাফসানকে দেখে রনিতের মুখটা চুপসে গেল। তানিয়ার আঁচল থেকে হাতটা নামিয়ে নিল। তানিয়াকে ধরে রাখা হাতটা আলগা হলো। বুকটা ভয়ে কেঁপে উঠল। তানিয়ার রাফসানকে দেখা মাত্রই বুকে যেন বল এলো। সম্ভ্রম হারানোর ভয়টা পুরোপুরি কেটে গেল। তবে রনিতের করা আচরণটা বুকে জখম তৈরি করলো। তানিয়া এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। এক ছুটে গিয়ে রাফসানকে জড়িয়ে ধরলো। অশ্রুকণা বিসর্জন দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপনি চলে যাওয়ায় উনি আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল। দেখুন, আমার শরীর কাঁপছে। উনি উনি খারাপ। তানিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। এক মুহূর্তে রাফসান তার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মানুষ বলে মনে হলো। সে তাকে বাঁচাতে পারবে, তার সাথে অন্যায় করা মানুষটাকে শাস্তি দিতে পারবে। তানিয়া রাফসানকে জড়িয়ে ধরে কান্নার দমকে আরো আরো কেঁপে উঠছে। তাকে রক্ষা করতে পারবে তো রাফসান? রাফসান তানিয়ার কেঁপে কেঁপে ওঠা শরীরটার দিকে তাকালো। মেয়েটা ভয়ে কান্নায় কেঁপে উঠছে। তানিয়ার মাথায় আলতো করে হাত রাখলো। তারপর তানিয়ার বুক থেকে তুলে তানিয়ার চোখের পানিগুলো মুছিয়ে দিতে দিতে বলল, ভয় নেই, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার, আমি কিছু হতে দেব না। রাফসানের কথার ধরনে, কথার ভঙ্গিতে তানিয়া যেন ভরসা পেল, শান্ত হলো। আমি আছি তো কথাটা বারবার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। রাফসান তানিয়াকে সামনে থেকে সরিয়ে রনিতের দিকে তাকালো। রনিতের ভেতরটায় ঝড়ের তাণ্ডব শুরু হলেও ওপরটা শান্ত স্থির। রিমাকে রাফসানের সাথে পাঠানোর সময় বারবার বলে দিয়েছিল রাফসান যেন তাড়াতাড়ি বাসায় না আসে, কোনো না কোনোভাবে রাফসানকে যেন আটকে রাখে। রিমা আশ্বাস দিয়েই বলেছিল তো, সে তানিয়ার রুমে আসার সাহসটা দেখালো। কে জানতো মেয়েটা এমন করবে? আগে থেকে জানলে কি এই রুমে আসার সাহস দেখাতো? তানিয়ার শরীরে স্পর্শ করার স্পর্ধা হতো? রাফসান রনিতের দিকে এগিয়ে যাচ্ছে, ধীর পায়ে রনিতের সামনে গিয়ে দাঁড়ালো। কোমরের বেল্টটা খুলে হাতে নিল। রনিতের বুকটা তখন ভয়ে ততস্থ হয়ে আছে। রাফসান কি করবে?
বেলটা দিয়ে কি করবে? মারবে? রাফসান শুকনো ঢোক গিলল। রাফসান হাতে থাকা বেলটার দিকে এক পলক তাকিয়ে আবারও রনিতের দিকে তাকিয়ে বলল, তানিয়ার দিকে তাকাতেই মানা করেছিলাম, তুই সেই কথাটা অমান্য করে সেই কথার ঊর্ধ্বে গিয়ে ওর শরীরের দিকে হাত বাড়িয়েছিস। এত সাহস হয়ে গেছে তোর? রাফসান কথাটা বলে সাথে সাথে বেল্টটা দিয়ে রনিতের গায়ে বাড়ি মারলো। রাফসান পর পর অনেকগুলো বাড়ি মারতে লাগলো। এক পর্যায়ে রাফসানের মারের কাছে টিকতে পারলো না রনিত। হাত জোর করে বলল, ভাই, ভাই ক্ষমা করে দে, এমন ভুল আর হবে না। আমি কখনো কোনো মেয়ের সাথে এমন করব না। রনিত ক্ষমা চাওয়ার পর রাফসান টলল না। আগের মতোই তেজ, রাগ, গম্ভীর ভাবটা নিয়েই রইল। কঠোর স্বরে বলল, ক্ষমা করে দেব? তানিয়া তোকে বলেনি ছেড়ে দিতে? ছেড়ে দিয়েছিলি তুই? তুই যখন ছাড়িসনি তাহলে আমি কেন ক্ষমা করব? রাফসান আবারও রনিতের গায়ে বেল্ট দিয়ে প্রহর করতে লাগলো। ওপরে চেঁচামেচির শব্দ পেয়ে আমেনা বেগম, সালমা বেগম ছুটে এলেন। রাফসান রনিতকে মারছে দেখে হতবাক হতবম্ব হয়ে গেলেন। তানিয়াকে এক পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন। আমেনা বেগম ছুটে গিয়ে রাফসানকে আটকে রাখলেন। রাফসান ধরে বললেন, রাফসান ছাড়, রনিতকে মারছিস কেন? এভাবে কাউকে কেউ মারে? সালমা বেগম রনিতের ফর্সা বাহুতে লাল দাগ দেখে চমকে উঠলেন। বুকটা জ্বলে যাচ্ছে। রনিতের দিকে ধরে হাই হাই করে বলল, এটা কি করলি রাফসান? আমার ছেলেটাকে এভাবে মারলি? তোর একটুও মায়া হলো না? তুই এইভাবে মারতে পারলি? রাফসান রাগে গজগজ করতে করতে বলল, তোমার ছেলের জন্য মায়া হবে? ওকে তো একদম খুন করে ফেলা দরকার। তুমি জানো তোমার ছেলে কি করেছে? আমার বউয়ের দিকে কুদৃষ্টিতে তাকিয়েছে, কুমতলবে শরীরে হাত দিয়েছে। আর কিছু বলতে হবে ছোট আম্মু? সালমা বেগম চমকে রনিতের দিকে তাকালো। রনিত এমনটা করতে পারে এটা অবিশ্বাস্য কিছু নয়। সালমা বেগম আগে থেকেই জানেন রনিতের তানিয়ার প্রতি ঝোঁক আছে, তবে তিনি সেটা প্রকাশ করতে চাইলেন না। উল্টো ব্যাপারটা তানিয়ার দিকে ঘুরিয়ে বলেন, সব দোষ কি রনিতের একা? একা হাতে কখনো তালি বাজে না। তানিয়া আশকারা দিয়েছিল বলেই তো রনি তেমনটা করেছে। সালেহা বেগমের কথায় রাফসান বিস্মিত হয়ে গেল। তাচ্ছিল্য করে বলল, ছি ছোট আম্মু, ছি! তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের পক্ষে না থেকে তোমার ছেলেকে বাঁচানোর জন্য এমনটা বলতে পারলে? তোমার একটুও লজ্জা করছে না? তুমি এতটা হীন মন মানসিকতার পরিচয় দিতে পারলে? সালমা বেগম রাফসানের কথাগুলো গায়ে মাখলেন না। এই মুহূর্তে রনিতকে বাঁচানো ওনার কাছে মুখ্য হলো। রাফসানের কথার বিপরীতে বলে ওঠেন, তুই তো এখন বউ পাগল হয়ে গেছিস। বউয়ের কথাই তোর কাছে সব। তোর বউ তোকে যা বলেছে আর তুই তাই শুনছিস। এখন বউয়ের জন্য ভাইকে মারতেও দ্বিধাবোধ করছিস না? রাফসান চোখ মুখ শক্ত করে শুনল। সালমা বেগমকে কিছু বলার ভাষা খুঁজে পেল না। কি বলবে ওনাকে? জেনে বুঝে যে এইসব কথা বলে, তাকে কিছু বলার আছে? সালমা বেগম রনিতকে নিয়ে রুম থেকে চলে গেল। আমেনা বেগম এখনো বিশ্বাস করতে পারছে না রনিত এমনটা করতে পারে, তবুও ছেলেটা করলো। আমেনা বেগম চলে গেলেন। রাফসান তানিয়ার দিকে তাকালো। মেয়েটা এখনো জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তানিয়ার সামনে গিয়ে তানিয়ার মাথায় হাত রেখে বলল, ভয় পাওয়ার কিছুই নেই। তোমার সাথে এমনটা করার সাহস দ্বিতীয়বার আর দেখাবে না। ড্রয়িং রুমে সকলে বসে আছে। পিনপতন নীরবতায় পরিবেশটা থমথমে লাগছে। সকলে উৎসুক চোখে রাফসানের দিকে তাকিয়ে আছে। রাফসান কি বলবে তা শোনার জন্য উন্মুখ হয়ে আছে। সকালের মাঝে উপস্থিত নেই কেবল আমেনা বেগম। আমেনা বেগম ঘামে ভেজা সিক্ত মুখে বেরিয়ে এলেন। রাফসানের সামনে দাঁড়িয়ে বলেন, হ্যাঁ রাফসান বল, কি বলার জন্য সবাইকে এক করেছিস? রাফসান মুচকি হাসলো। নিজের পাশে খানিকটা জায়গা করে দিয়ে বলল, বসো আম্মু, একটু শান্ত হও, তারপর বলছি। আমিনা বেগম বসলেন। তানিয়া দাঁড়িয়ে আছে। রাফসান ঠিক কি বলতে চাইছে সেই ব্যাপারে বিন্দু মাত্র ধারণা নেই তার। রাফসান আমিনা বেগমের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার মনে হয় এবার আলাদা হওয়া দরকার। এভাবে জয়েন্ট ফ্যামিলিতে থেকে সবসময় নীরব নারীর সম্মান হারানোর ভয়ে থাকার চেয়ে আলাদা হয়ে যাওয়া মনে হয় ভালো। রাফসানের কথায় আমেনা বেগম অবাক চোখে তাকালেন। তানিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। রাফসান তার কথা ভেবে
এমনটা করবে এটা তার ভাবনাতীত ছিল। রাফসানের কথার পরিবর্তে সালমা বেগম বলে উঠলেন, একটা ছোট্ট ভুলের জন্য তুই এতদিনের জোড়া পরিবারটা ভেঙে দিতে চাইছিস? রাফসান তাচ্ছিল মাখা হাসি দিল। সালমা বেগমের দিকে তাকিয়ে বলল, বিষয়টাকে তোমার ছোট্ট ভুল মনে হচ্ছে? এই একই ঘটনা যদি তোমার মেয়ের সাথে হতো, তাহলে ঘটনাটিকে ছোট্ট ভুল বলতে পারতে ছোট আম্মু? রাফসানের প্রশ্নে সালমা বেগম বনে গেল। সত্যি তো, যদি আজ তার নিজের মেয়ের সাথে এমনটা হতো, তাহলে কি করতেন তিনি? সালমা বেগম ভাবতে পারলেন না। রাফসান আবারও বলে উঠল, আজ আমি ছিলাম বলে তানিয়া এই যাত্রায় বেঁচে গেছে, কিন্তু পরবর্তীতে যে এই ঘটনাটা ঘটবে না তার কি গ্যারান্টি? রনিত যে আবারও একই কাজ করবে না তার নিশ্চয়তা দিতে পারবে? পারবে না। তাহলে আমি কিসের ভিত্তিতে আমার স্ত্রীকে এই পরিবেশে রাখতে পারি? রিতা তানিয়ার কাঁধে হাত রাখলো। তানিয়া রিতার দিকে তাকাতে রিতা আলতো হেসে ফিসফিসিয়ে বলল, দেখেছো ভাইয়া তোমায় কতটা ভালোবাসে, তোমার কথা চিন্তা করে আলাদা হতে চাইছে। রিতার কথার প্রতিউত্তরে তানিয়া হালকা হাসলো, তবে বুকটা ঢিপ ঢিপ শব্দ করছে। এই আলাদা হওয়ার ব্যাপারটা কোথা থেকে কথায় গড়িয়ে গেল সেটাই দেখার পালা। আদৌ আলাদা থাকা হবে তো, নাকি এইটা নিয়ে বিরাট কোনো ঝামেলা হবে? সালমা বেগম তেজ নিয়েই বলল, 3 বছর কি তানিয়া এখানে ছিল না? 3 বছর যেভাবে ছিল এখনো সেভাবেই থাকবে। 3 বছর আর এখনের মধ্যে পার্থক্য আছে ছোট আম্মু। 3 বছর রনিত এখানে ছিল না, আমি যাওয়ার পরপরই চট্টগ্রামে চলে গিয়েছিল। এর মাঝে বাড়িতে এসেছে হয়তো 2-1 দিনের জন্য, কিন্তু এখন থেকে তো রনিত এখানেই থাকবে। তখন যে আজকের মতো কাহিনী করবে না তার গ্যারান্টি কি? আমি বলছি তো, রনিত দ্বিতীয়বার আর এমন কাজ করবে না। যদি এমন করে তাহলে আলাদা থাকার কথা বলিস। সালমা বেগমের কথায় রাফসান রেগে গেল। এতক্ষণ শান্ত শীতল স্বরের কথা বলেও এখন ক্রুদ্ধ স্বরে বলল, তুমি কি আমার কথাটা বুঝতে পারছো না? যদি এমন করে মানে কি? তানিয়ার সম্মান হারালে আমি আলাদা হওয়ার কথা বলবো? তখন হারানো সম্মানটা কি ফিরিয়ে দিতে পারবে? সালমা বেগমের মুখটা চুপসে গেল। এতদিন একসাথে থাকার কারণে সংসারের খরচপাতি রাফসানের টাকাই হতো, এখন আলাদা হলে সেটা নিজের কাঁধে পড়বে। এর জন্যই তো একসাথে থাকার ইচ্ছেটা প্রবল। তবে রাফসানের কথার কাছে টিকতে না পেরে তিনি এবার চুপ করে রইলেন। আমেনা বেগম এতক্ষণ কেবল নীরব দর্শক ছিলেন। রাফসান আর সালমা বেগমের কথা চুপ করে শুনছেন। রাফসানের কথাটা কতটা যুক্তিযুক্ত সেটা বিচার করছেন। এবার তিনি মুখ খুলে বলেন, রাফসান যা বলেছে আমি মনে করছি তাই করা উচিত। এবার আলাদা হওয়া দরকার। আমেনা বেগমের কথায় রাফসান মুখে হাসি ফোটালো। সালমা বেগম ভেবেছিলেন আমেনা বেগম হয়তো রাফসানের কথার বিপক্ষে থাকবে, কিন্তু আমেনা বেগম রাফসানের কথায় সায় দেওয়াতে তিনি হতভম্ব হয়ে বলেন, রাফসানের কথাটা আপনি মেনে নিলেন? মেনে না নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না। সকালে রনিতকে কিছু বলিনি বলে এই না আমি নীরবে রনিতের কাজটাকে সমর্থন করে গেছি। তানিয়াকে আমি এই বাড়ির বউ করে এনেছি। তানিয়ার বাবা মায়ের সম্মতিতে তাদের মেয়েকে ভালো রাখবো বলে নিয়ে এসেছি। এই বাড়িতে এসে যদি তাদের মেয়ের সম্মানহানি হয়, তাহলে কি জবাব দেব তাদের? কি করে মুখ দেখাবো? সালমা বেগম উত্তর দিতে পারলেন না। চোখ কটমট করে রনিতের দিকে তাকিয়ে থাকলেন। আজ একটা ভুলের কারণে এমনটা হলো। চোখ দিয়ে যেন রনিতকে ভস্ম করে দিবে এমন একটা ভাব। রনিতের হঠাৎ করে সালমা বেগমের দিকে চোখ গেল। আচমকা মায়ের অগ্নিদৃষ্টি দেখে ভড়কে গেল। মা যে তার উপরে বেজায় ক্ষেপে আছেন বুঝতে পেরে চোখটা নামিয়ে নিল। রাফসান এবার সকলের উদ্দেশ্যে বলল, তাহলে এখন থেকে সব আলাদা। রনিতের রুমটা ওপর থেকে দ্রুত নিচে শিফট করার ব্যবস্থা করো। দোতলায় ওর ছায়া পড়ুক আমি এটা চাইছি না। এখন থেকে আমরা দোতলায় থাকবো, আর ছোট আম্মু তোমরা নিচতলায় থাকবে। রাফসানের কথাই হলো। আর সালমা বেগম আর কোনো কথা বলার সুযোগ পেলেন না। রাফসানের কথা মতোই কাজ করতে হলো। রাত 12টায় তানিয়া রুমে গেল। দোতলার এতদিনের বন্ধ ঘরটা পরিষ্কার করে নিচতলা থেকে রান্নার জিনিসপত্র আনতে আনতে এতটা সময় লেগেছে। রাফসান তানিয়ার ঘর্মাক্ত মুখশ্রীর দিকে তাকালো। তানিয়ার বিছানার দিকে চোখ যেতেই রাফসানের চোখে চোখ পড়ল। রাফসানের মুগ্ধতার ঘেরা দৃষ্টি, হৃৎপিণ্ডটা তড়িৎ গতিতে তার লাফাতে লাগলো।
তানিয়া চোখটা নামিয়ে ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে তানিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। চিরুনিটা নিয়ে চুলগুলো আঁচড়াতে লাগলো। রাফসান বিছানায় বসে তানিয়াকে পর্যবেক্ষণ করছে। তানিয়াকে চুল আঁচড়াতে দেখে বিছানা থেকে নেমে গেল। ধীর পায়ে হেঁটে তানিয়ার দিকে পেছনে গিয়ে দাঁড়ালো। আয়নার মধ্যে রাফসানের প্রতিবিম্ব দেখে থমকে গেল তানিয়া। রাফসান নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তানিয়া হাঁসফাঁস করে প্রশ্ন করলো, আপনি এখানে কেন এসেছেন? রাফসান তানিয়ার প্রশ্নের উত্তর দিল না। আয়নায় তানিয়ার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, চুলগুলো আমি বেঁধে দেই? হুট করে রাফসানের এমন আবদারে অবাক হলো তানিয়া। রাফসানের কথায় কি সায় দিবে নাকি নাকচ করে না বলে দিবে তানিয়া ভাবতে হলো না। রাফসান প্রশ্ন করলে উত্তরের অপেক্ষা না করেই তানিয়ার হাত থেকে চিরুনিটা নিয়ে নিল। তানিয়া হতবাক হতভম্ব হয়ে তাকালো। রাফসান চিরুনি নিয়ে তানিয়ার চুলগুলো আঁচড়ে বিনুনি গেঁথে দিতে লাগলো। তানিয়া আয়নার সামনে রাফসানের মুখের দিকে তাকালো। রাফসানের চোখ জোড়া তানিয়ার চুলের দিকে। রাফসান বেনুনি গাঁথা শেষ করে বেনুনিটা তানিয়ার ডান দিকে দিয়ে সামনের দিকে নিয়ে নিল। তানিয়া দেখলো, মানুষটা কি আগেও বেনুনি গাঁথতে পারতো? কাউকে গেঁথে দিত? তানিয়া কথাগুলো ভাবতে ভাবতে তার ঘাড়ে উষ্ণ স্পর্শ অনুভব করলো। রাফসান তানিয়ার ঘাড়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়েছে। তানিয়া কেঁপে উঠল। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে চোখটা বন্ধ করে ফেলল। রাফসান আয়নায় তানিয়ার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। তানিয়ার কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, ছোটবেলায় আম্মুকে বেনুনি গাঁথতে দেখতাম। একদিন জোর করে আম্মুর কাছ থেকে বেনুনি গাঁথা শিখে নিলাম। আজ তোমাকে চুল বাঁধতে দেখে বেনুনি গাঁথতে ইচ্ছে হলো। তানিয়া নিশ্চুপ কথাগুলো শুনলো। রাফসানের কথার প্রতি উত্তরে কিছুই বলল না। নিজেকে রাফসানের সাথে থেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাফসান দীর্ঘশ্বাস ফেলল। কি চাচ্ছে মেয়েটা? আজ অন্য দিনের মতো রিয়াক্ট করলো না কেন? তবে কি আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে চাচ্ছে? রাফসান কথাটা ভাবতেই মনের খুশির জোয়ার বয়ে গেল। রুমের লাইটটা নিভিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। গতরাতের মতো তানিয়াকে এক টানে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। রাফসানের কাজে তানিয়া বিরক্ত হলো। বিরক্তিকর কণ্ঠে বলল, সমস্যা কি? এভাবে জড়িয়ে ধরেন কেন? রাফসান মুচকি হেসে বলল, বিয়ে করলে বউকে জড়িয়ে ধরে ঘুমাতে হয়, তা না হলে অবিবাহিত অবিবাহিত লাগে। বিবাহিত হয়ে আমি অবিবাহিতের মতো ঘুমাতে চাই না। আমার বিবাহিত বিবাহিত ফিলিংস বউ লাগবে বউ। তানিয়া রাফসানের কথায় ক্ষান্ত হলো না। রাফসানের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। তানিয়াকে ছটফট করতে দেখে রাফসান বলে উঠল, শুধু শুধু ছটফট করে লাভ নেই। নিজের শক্তি খরচ করে কি হবে? আমি না চাইলে আমার থেকে ছাড়া পেতে পারবে না তুমি। তানিয়া যেন নীরবে নিভৃতে রাফসানকে মেনে নিচ্ছে। আগের মতো রাগ তেজ কঠোরতা কোনোটাই নেই এখন। তানিয়া গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। রাফসান এখনো ঘুমে বিভোর। তানিয়া রাফসানের দিকে এক পলক তাকিয়ে ফের আয়নার দিকে তাকালো। চুলগুলো আঁচড়ে শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনে রুম থেকে বেরিয়ে গেল। রান্নাঘরে গিয়ে আমেনা বেগমকে দেখতে পেল না। তানিয়া ভুরু জোড়া কুঁচকে ফেলল। আমেনা বেগম তো এতক্ষণ ঘুম থেকে উঠে যাওয়ার কথা, এখনো ওঠেনি। তানিয়া আমেনা বেগমের রুমের দিকে গেল। ভেজানো দরজাটা খুলে রুমে প্রবেশ করলো। আমেনা বেগম কাঁথা গায়ে শুয়ে আছে। তানিয়া আমেনা বেগমের দিকে এগিয়ে গেল। নরম সুরে বলল, আম্মা, আপনি এতক্ষণ ঘুমিয়ে আছেন? শরীর খারাপ করেছে? তানিয়ার গলায় আমেনা বেগম চোখ খুলে তাকালেন। আজ প্রচন্ড মাথা ব্যথা করছে। মাথা ব্যথার কাছে টিকতে না পেরে শুয়ে আছেন। তানিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, মাথা ব্যথা করছে তাই ওঠিনি? আমেনা বেগমের কথায় তানিয়া চমকে উঠে বলে, আম্মু, চা করে দেই, মাথা ব্যথাটা কমে যাবে। নাকি মাথা ব্যথার ঔষধ খাবেন? আমেনা বেগম মুচকি হাসলেন। সামান্য মাথা ব্যথায় মেয়েটা কেমন উতালা হচ্ছে। আমেনা বেগম তো এমনই পুত্রবধূ চেয়েছিলেন, যে তাকে মায়ের মতো করে ভালোবাসবে, শাশুড়ি বলে অবহেলা করবে না, অনাদর করবে না। আমেনা বেগম নরম সুরে বলল, চা করে দাও, তাহলেই হবে, ঔষধের দরকার নাই। তানিয়া আমেনা বেগমের কথায় সায় জানিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রান্নাঘরে গিয়ে চুলায় চা বসাতেই রীতা এসে হাজির হলো।
তানিয়ার দিকে তাকিয়ে উদাস মুখে বলল, আমরা বোধহয় আজকালের মধ্যেই চলে যাব। তানিয়া রিতার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি চলে যাবে যে? তোমাদের তো আরো কয়দিন থাকার কথা। রিতা আবারও আগের মতো উদাসী ভঙ্গিতে বলল, আমার তো এখন যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আম্মু ফোন দিয়ে বলল আজকে আসবে। আম্মু তো এখানে এসে থাকবে না, তাহলে নিশ্চয় আমাদের এখান থেকে নিতে আসবে। তানিয়া রিতার কথাটা শুনে দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবারও আগের মতো মাথায় একটা প্রশ্ন জাগলো, যে প্রশ্নটা আজ পর্যন্ত সে কাউকে করতে পারেনি। আজ কৌতূহল নিয়েই রিতাকে বলল, আচ্ছা, তোমার আম্মু কখনো এখানে আসলে থাকে না কেন? সবসময় তোমাদের এই বাড়িতে নিয়ে আসবা, আবার চলেও যায়, এক রাতের জন্যেও থাকে না। তোমার ভাইয়া আসার আগের দিনও এসে চলে গেল, আমি জানতেই পারলাম না কখন এলো কখন চলে গেল। তানিয়ার কথায় রিতার মুখটা শুকিয়ে গেল, চোখে মুখে ফুটে উঠল দ্বিধার চিহ্ন। তানিয়া রিতার নীরবতা দেখে আবারও বলল, কি হলো রিতা, কথা বলছো না কেন? রিতা তানিয়ার দিকে তাকিয়ে মেকি হাসলো, হালকা একটু কেশে নিজেকে ধাতস্থ করলো, নিজের মাঝে থাকা সংকোচ কাটিয়ে তুলে বলল, আসলে আম্মু চেয়েছিল রাফসান ভাইয়ার সাথে রিমা আপুর বিয়েটা হোক, কিন্তু ফুপু রাফসান ভাইয়া কেউই এতে রাজি হয়নি। তারপর থেকে আম্মু আর এখানে এসে থাকে না। তানিয়া রিতার দিকে তাকিয়ে চোখটা ফিরিয়ে নিয়ে নিজের কাজে মন দিল। রিতা ঠিক বুঝতে পারল না তানিয়ার মনোভাব। রিতা মিনিট দুয়েক চুপ থেকে বলে উঠল, ভাবি, তুমি কি রাগ করেছো? তানিয়া চায়ের কাপে চা ঢালতে ঢালতে এক পলক রিতার দিকে তাকালো, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে তুলে বলল, রাগ করব কেন? তুমি তো রাগ করার মতো কিছু বলনি। তোমার আম্মু শুধু বিয়ের কথা বলেছিলেন, এ কথা শুনে রাগ করার কিছুই নেই রিতা। রিতা কোনো জবাব দিল না, তানিয়ার দিকে তাকিয়ে চুপ করে রইল। তানিয়া আমেনা বেগমের জন্য চা নিয়ে আমেনা বেগমের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। রিতা নির্বাক হয়ে চেয়ে রইল। তানিয়ার থতমত মুখে এমন চুপ হয়ে যাওয়া দেখে অবাক হলো। নিজ মনে প্রশ্ন আওড়ালো, ভাবি কি সত্যি সত্যি রাগ করলো নাকি আমার কথায় কষ্ট পেলে? রিতা তার প্রশ্নের উত্তর পেল না, দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে গেল। সালমা বেগম খিটখিটে মেজাজে রনিতের রুমের সামনে রুটি আর ডিম ভাজির প্লেটটা রাখলো। প্লেটটা রাখার সময় ঝনঝন শব্দ হলো, এ যেন তার রাগের বহিঃপ্রকাশ। রনিত মোবাইল থেকে চোখটা তুলে সালমা বেগমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আম্মু, জিনিসপত্র এভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ কেন? রনিতের কথায় সালমা বেগমের রাগটা তড়িৎ গতিতে বেড়ে গেল। দাঁত কিড়মিড় করে বলল, কি করব, হ্যাঁ কি করব? তোর জন্য হাত পুড়িয়ে রান্না করব আর তুই বসে বসে খাবি? সালমা বেগমের কথার মানে রনিত বুঝতে পারল না, ভ্রুকুটি করে বলল, রান্না করবে, এতে রেগে যাওয়ার কি আছে? রান্না তো মানুষ খাওয়ার জন্যই করে, তুমি রান্না করলে আমি খাবো, খাবো না না করলে? সালমা বেগম যেন আরো রেগে গেলেন, রনিতের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে ক্রুদ্ধ স্বরে বলেন, তোর কথা শুনে মনে হচ্ছে রান্না করা খুব সহজ কাজ, জানা একবেলা রান্না করে আয়। রনিত সালমা বেগমের কথায় থতমত খেয়ে গেল। আচমকা মায়ের এমন রণমূর্তি দেখে অবাক হলো। সালমা বেগম আবারও বলে উঠল, আগে আমার তেমন কিছুই করা লাগতো না, রান্নাঘরের বেশিরভাগ কাজই তানিয়া করতো, একমাত্র তোর জন্য এখন আমার সব কাজ করা লাগছে। এখন তাড়াতাড়ি নাস্তাটা করে বাড়ি থেকে বের হয়ে যা। সালমা বেগমের শেষের কথাটা শুনে রনিত আশ্চর্য হলো, অবাক কণ্ঠে বলল, বাড়ি থেকে বের হয়ে কেন যাব? আর কোথায় যাব? সালমা বেগমের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি দেখা দিল, ঠোঁটের কোণে হাসি রেখে বলল, আপাতত চট্টগ্রামে তোর মামার কাছে যা, কেন যাবি সেটা ফোনে বলবো। তানিয়া কাপড়গুলো ভাঁজ করে আলনায় রেখে পেছনে ফিরতেই রাফসানকে দেখতে পেল। রাফসান তার দিকেই তাকিয়ে আছে। তানিয়া রাফসানের এক দৃষ্টিতে তাকানো দেখে থমকে গেল। রাফসানের থেকে চোখ নামিয়ে রাফসানকে পাশ কাটিয়ে যেতে নিল, কিন্তু যেতে পারল না। যাওয়ার আগেই রাফসান তানিয়ার বাম হাতটা ধরে ফেলল, তানিয়াকে নিজের সামনে এনে দাঁড় করালো। তানিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? রাফসান তানিয়ার সামনে এগিয়ে এসে যেতে যেতে তানিয়ার মতো করেই বলল, কোথায় কি? তানিয়া রাফসানকে এগিয়ে আসতে দেখে নিজেই পেছনের দিকে যেতে লাগলো। ভুরুজোড়া কুঁচকে আবারও প্রশ্ন করলো,
আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তানিয়া প্রশ্নটা করার সাথে সাথেই অনুভব করলো যে তার পেছনে যেতে পারছে না সে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবার আর পেছনে যাওয়ার উপায় নেই। রাফসান একদম তানিয়ার সামনে এসে থামলো। বাম হাতটা তানিয়ার মাথার কাছে দেওয়ালে রেখে তানিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে ভালো লাগে। রাফসানের ভালোবাসায়, রাফসানের কথায় তানিয়ার বুকে যেন এক দমকা হাওয়া বয়ে গেল। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, তো? রাফসান তানিয়ার কথার জবাব দিল না। এক দৃষ্টিতে তানিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। তানিয়ার অস্বস্তি হলো। বুকের ভেতরে থাকা হৃদযন্ত্রটা তড়িৎ গতিতে লাফাতে লাগলো। তবে রাফসানের মাঝে কোনো পরিবর্তন হলো না। সে একই দৃষ্টিতে তাকিয়ে রইল। রাফসান তানিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে আচমকাই বলে উঠল, তোমাকে চুমো দিতে ইচ্ছে করছে, দেই? তানিয়া চমকে রাফসানের চোখের দিকে তাকিয়ে থাকলো। তবে বেশিক্ষণ সেই চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। চোখ নামিয়ে ফেলল। রাফসান তানিয়ার থেকে প্রশ্নের উত্তর আশা করল না। তাদের মধ্যে যতটুকু দূরত্ব ছিল ততটুকুই দূরত্ব নীরবে নিভৃতে ঘুচিয়ে দিয়ে তানিয়ার কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। তানিয়া আবেশে চোখটা বন্ধ করে ফেলল। রাফসান তানিয়ার কপালের থেকে ঠোঁটটা সরিয়ে তানিয়ার মুখের দিকে তাকালো। তানিয়া তখনও চোখ জোড়া বন্ধ করে রেখেছে। রাফসান তানিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি। রাফসান কথাটা বলার সময় তানিয়ার কানের কাছে তার ঠোঁটের স্বল্প স্পর্শ লাগলো। তানিয়ার সর্বাঙ্গ কেঁপে উঠল লজ্জায়। চোখ মেলে তাকাতে পারল না। রাফসান তানিয়ার অবস্থা দেখে শব্দ করে হেসে ফেলল। তানিয়া রাফসানের হাসির শব্দে চোখ মেলে তাকালো। রাফসানের মুখের দিকে তাকিয়ে নিজ মনেই বলল, আপনি বড্ড অসভ্য। সন্ধ্যা হতেই বাড়িতে এসে হাজির হলেন মনোয়ারা বেগম, মানে রাফসানের মামি। হাতে একটা ব্যাগ, সম্ভবত কাপড়চোপড় আছে ওই ব্যাগে। মনোয়ারা বেগমের হাতে ব্যাগ দেখে আমেনা বেগম অবাক কণ্ঠে বলেন, ভাবি, আপনি এখানে থাকবেন? মনোয়ারা বেগম আমেনা বেগমের দিকে তাকিয়ে দুই চোখ ছোট ছোট করে বলল, আমি তোমার বাসায় থাকবো বলে তুমি কি খুশি হওনি? মা মেয়ে তিনজন মিলে থাকবো বলে সমস্যা হলে আমায় বলে দাও, আমি ওদেরকে নিয়ে চলে যাচ্ছি। আমেনার বেগমের মাথা নাড়ায়। মনোয়ারা বেগমের কথায় দ্বিমত পোষণ করে বলে, না না, না ভাবি, আমি খুশি হব না কেন? আমি খুব খুশি হয়েছি। আপনার যতদিন মন চায় এখানে থাকবেন আপনি। আসলে এতদিন এ বাড়িতে এসে থাকেননি তো, তাই জিজ্ঞেস করলাম। মনোয়ারা বেগম চুপ করে শুনলেন। বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালেন না। রিমা এসে মাকে জড়িয়ে ধরে বসে আছে। রিতা তানিয়ার পাশে দাঁড়িয়ে আছে। মায়ের এমন কড়া বাঁকা কথা তার পছন্দ হচ্ছে না। ফুপু তো কথাটা খারাপভাবে বলেনি, তবে আম্মু কেন এমন বাঁকা কথা বলবে? মনোয়ারা বেগম নিচতলার সোফায় বসে আছেন। তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। মনোয়ারা বেগম আর চোখে তানিয়াকে দেখছেন। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিলেন নিচতলার দক্ষিণ দিকের রুমের দিকে। চোখ যেতেই হেসে বলে উঠলেন, আরে সালমা, এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে আছো যে? সালমা একগাল হেসে এগিয়ে এলেন। মনোয়ারা বেগমের দিকে তাকিয়ে বলেন, আপনি ভালো আছেন ভাবি? মনোয়ারা বেগম নিজের পাশে জায়গা করে দিয়ে বলেন, ভালো আছি। বসো দেখি এইখানে। সালমা বেগম বসে পড়লেন। রাফসান তখনই কড়া গলায় বলে উঠল, এখানে থাকার দরকার নেই মামি, আপনি ওপরে আসুন, রুমে গিয়ে বিশ্রাম নিন। মনোয়ারা বেগম রাফসানের দিকে তাকালেন। শান্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, কেন? এখানে থাকলে কি সমস্যা? এখন তো রনিত এখানে নেই তো, যে তোমার বউয়ের গায়ে হাত দিতে যাবে? তানিয়া মনোয়ারা বেগমের মুখের দিকে তাকালেন। উনি কি করে জানলেন? মনোয়ারা বেগম আবারও বললেন, রিমা আমাকে ফোনে সব কথা বলেছে। এতদিনের জোড়া সংসারটা এখন ভেঙে গেছে। আমার সত্যি খুব খারাপ লাগছে। রনিত এখন কোথায়? শেষের কথাটা সালমা বেগমের উদ্দেশ্যে বললেন মনোয়ারা বেগম। সালমা বেগম মুখে নিমিষেই আধার নেমে এলো। চোখ মুখ মলিন করে অপরাধীর সুরে বলেন, রনিতকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি।
ওর মতো ছেলের আমার দরকার নেই, যার জন্য আমাদের বাড়ির বউয়ের সম্মান নিয়ে টানাটানি হবে। তার মতো ছেলের এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। তানিয়া হতভম্ব হয়ে তাকালো। সালমা বেগমের কথাটা ঠিক হজম করতে পারছে না। কিছুতেই বিশ্বাস হচ্ছে না সালমা বেগম এই কথাটা বলেছে। উনি নিজের ছেলের বিপক্ষে কথা বলছেন। ভাবতেই কেমন যেন অলৌকিক ঘটনা মনে হলো তার কাছে। সালমা বেগমের কথায় মনোয়ারা বেগম দুঃখী দুঃখী ভাব নিয়ে বললেন, আহারে, ছেলেকে কত কষ্ট করে বাড়ি থেকে বের করে দিতে হয় আমি বুঝতে পারছি। ছেলেটা যখন ভুল বুঝতে পারবে তখন ফিরে আসতে বলো কেমন। রাফসান চোখ মুখ শক্ত করে মনোয়ারা বেগম আর সালমা বেগমের কথা শুনছে। মনোয়ারা বেগম এবার আবারও বলে উঠলেন, রনিত যখন বাড়িতে নেই তাহলে আমি যতদিন থাকি ততদিন আগের মতোই একসাথে থাকলে হবে না? আলাদা আর কি, আলাদা থাকলে সালমাই আলাদা থাকবে। সালমা তো কোনো দোষ করেনি, তাহলে ওকে আলাদা রাখার কি দরকার? এখন আগের মতো থাকলেই তো হয়। তোমাদের আলাদা দেখে ঠিক মানতে পারছি না। রাফসান কড়া গলায় কিছু বলতে নিবে তখনই রিতা মায়ের কথায় অসহ্য হয়ে বলল, একটা প্রবাদ আছে না মা, যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই। তোমার ব্যাপারটা ঠিক তেমন হয়ে যাচ্ছে না আম্মু? ফুপু বাড়ি, ফুপুর সংসার, ফুপু যেখানে সবকিছু মেনে নিয়েছে সেখানে এতদিন পর এসে তোমার কষ্ট হচ্ছে। ব্যাপারটা হাস্যকর হয়ে যাচ্ছে না? মনোয়ারা বেগম জ্বলন্ত চোখে রিতার দিকে তাকালো। রিমাকে নিজের থেকে ছাড়িয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। রিতার সামনে গিয়ে দাঁড়িয়ে ঠাস করে রিতার গালে একটা চড় বসিয়ে দিল। উপস্থিত সকলে যেন আহাম্মক বনে গেল। রিতা ছলছল দৃষ্টিতে তাকাতেই মনোয়ারা বেগম বলে উঠলেন, খুব কথা শিখেছিস তাই না? মুখে মুখে কথা বলতে শিখেছিস? তোর ফুপু কি কিছু বলতে আমায়? সেখানে তুই কেন কথা বলছিস, বেয়াদব মেয়ে? আমিনা বেগম রিতাকে এসে ধরলেন। মনোয়ারা বেগমের উদ্দেশ্যে বলেন, আপনি রিতাকে মারছেন কেন? ছোট মানুষ, বুঝতে পারিনি, এর জন্য এইভাবে মারবেন? মারবো না তো আদর করব? কথাটা কি বলেছে? যত বড় মুখ নয় তত বড় কথা। কি বলেছি আমি? রণনীতির কাজের জন্য তোমরা আলাদা থাকছো, আলাদা খাচ্ছ। রণিত তো এখন বাড়িতে নেই। এখন তো আলাদা থাকার কোনো মানেই হয়? বলো, সালমা একা একা কি করবে? এখন আলাদা থাকা মানে তো সালমাকে আলাদা করে রাখা। তাই আমি বলছি, আমি যতদিন থাকি ততদিন যেন একসাথে থাকো। আমি চলে গেলে তো বলবো না একসাথে থাকার কথা। আমিনা বেগম মনোয়ারার কথায় রাজি হলেন। কি দরকার মন কষাকষি করার, কয়টা দিনেরই তো ব্যাপার। তাছাড়া রনিত এখন বাড়িতে নেই, কোনো ভয়ও নেই। আমিনা বেগম মনোয়ারা বেগমের কথায় সায় দিয়ে বলেন, ঠিক আছে, এই কটা দিন না হয় একসাথেই থাকবো। আমিনা বেগমের কথায় মনোয়ারা বেগম সালমা বেগমের মুখে হাসি ফুটে উঠল। রাফসান রান্নাঘরের দরজার ঠ্যাস দিয়ে দাঁড়ালো, চোখ দুটো তানিয়ার দিকে নিবদ্ধ। তানিয়া রান্নাঘরের বেসিনে থালা বাসন ধুচ্ছে। রাফসান যে এখানে এসেছে সেই দিকে তার খেয়াল নেই। রাফসান দরজার ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে থেকে বলল, সারাদিন কি এত কাজ করো যে এখনো কাজ করতেই হচ্ছে? আচমকা রাফসানের কণ্ঠে তানিয়া ভড়কে যায়। মাথা ঘুরিয়ে রাফসানকে দেখে স্বস্তির শ্বাস ফেলে। আবারও নিজের কাজে মন দিয়ে বলে, যখনের যেই কাজ তখন তো সেই কাজ করতেই হবে। খাওয়ার আগে তো আর বাসন ধুতে পারবো না, আবার খাওয়া শেষ হলে তো ধুতেই হবে। আমি এখন তাই করছি। রাফসান দরজার থেকে ভেতরে গেলে তানিয়ার পাশে দাঁড়িয়ে বলল, একটু তাড়াতাড়ি করো না। তানিয়া ভুরু কুঁচকে ফেলল। রাফসানের এমন তাড়াহুড়ো করার কথা কারণ বুঝতে পারল না। রাফসানের দিকে তাকিয়ে প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কেন? এত তাড়াতাড়ি করে কি হবে? রাফসান মৃদু হেসে ঝটপট জবাব দিল, আমি ঘুমাবো। তানিয়া অবাক হলো, ঘুমাবে? ভালো কথা। আমি কি ধরে রেখেছি নাকি? ঘুমালে আমি কি করব? তানিয়ার প্রশ্নগুলো ভেবে রাফসান বলে উঠল, আপনার ঘুমাতে হলে আপনি ঘুমিয়ে পড়ুন না, এখানে কেন এসেছেন? কিভাবে ঘুমাবো? ঘুমের ঔষধ তো রান্নাঘরে। তাহলে ঘুমাবো কি করে বলো? তানিয়া রাফসানের কথার ইঙ্গিতটা বুঝতে পেরে দুই চোখ বন্ধ করে ফেলল।
কয়েক সেকেন্ড পর হয়ে যেতেই চোখ মেলে তাকিয়ে বলল, আপনি এসব না বলে এখন রুমে যান তো। তানিয়ার কথায় রাফসান হেসে উঠল। হাসি থামিয়ে বলল, আচ্ছা যাচ্ছি। রাফসান চলে যাওয়ার মিনিট পাঁচেক পর তানিয়া রুমে গেল। রাফসান তারই অপেক্ষায় ছিল। তানিয়া বিছানায় গিয়ে বসে রাফসানকে প্রশ্ন করল, মামি আপনার সাথে তো রিমা আপুর বিয়ের কথা বলেছিল, আপনি রাজি হলেন না কেন? রিমাকে বিয়ে করলে তোমাকে পেতাম না, তাই না? তানিয়া ভুরু জোড়া কুঁচকে রাফসানের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ধুর, এসব উল্টাপাল্টা কথা বাদ দিয়ে বলুন তো কেন রাজি হননি। রাফসান তানিয়ার কথার জবাব দিল না, বিছানা থেকে উঠে গেল। তানিয়া প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাফসান রুমের লাইটটা নিভিয়ে দিয়ে বিছানায় এলো। তানিয়াকে বুকে জড়িয়ে ধরে বলল, রিমাকে বউ হিসেবে পছন্দ হয়নি তাই এখন আর একটা প্রশ্নও করবে না। প্রচুর ঘুম পেয়েছে আমার, আমি ঘুমাবো। সকাল হতেই তানিয়ার ওপরে ভার পড়ল নাস্তা তৈরি করার। রুটির সাথে শায়লা শুটকি ভর্তা করায়, অনেকগুলো শুকনো মরিচ দিয়ে সাথে শুটকি মাছ শিল পাটায় বেটে ভর্তা করতে হবে। এই ইচ্ছে বা আদেশটা মনোয়ারা বেগম পোষণ করেছেন। আমিনা বেগমের কাছে ইচ্ছেটা পোষণ করতেই আমিনা বেগম নিজে শুটকি ভর্তা করতে উদ্যত হলেন। তবে মনোয়ারা বেগম তা হতে দিলেন না। আমিনা বেগমকে আটকে তানিয়ার উপরেই ভার দিয়ে দিলেন। তানিয়া মনোয়ারা বেগমের কথা মতো শুটকি ভর্তা করতে লাগলো। মরিচ বাটার ফলে ডান হাতটা অসম্ভব জ্বলতে লাগলো। রাফসান রান্নাঘরে এসে তানিয়াকে ডান হাতে ফু দিতে দেখে বলল, পাটার মধ্যে লাল মরিচগুলো দেখে তানিয়ার সামনে গিয়ে বসলো। রাফসানকে দেখে তানিয়া থতমত খেয়ে গেল, আবারও বাটতে লাগলো। ভাবটা এমন করলো যেন কিছুই হয়নি। রাফসান তানিয়ার দিকে তাকিয়ে বলল, হাতটা কি জ্বালা করছে? তানিয়া ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, মরিচ বাটতে গেলে একটু তো জ্বালা করবেই, তবে ব্যাপার না, একটু পরেই ঠিক হয়ে যাবে। রাফসান নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তানিয়ার দিকে। মেয়েটা বেশ শান্তশিষ্ট, তবে একদিনে তা বোঝা যায়নি। আর বুঝবেই বা কি করে, তার সাথে তো এতদিন ভালোমতো কথাই হয়নি, মেশাও হয়নি। রাগ, জেদ, অভিমানে সবসময় উগ্র আচরণ করেছে। কিন্তু আস্তে আস্তে সকল রাগ, জেদ, অভিমান ধুলোয় মিশে গেছে। তানিয়া এখন আর রাফসানের সাথে উগ্র আচরণ করে না। রাফসান তানিয়ার কাছ থেকে চলে গেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যাওয়ার সময় মনোয়ারা বেগমের কথাটা শুনে থমকে দাঁড়ালো। রাফসানের রুমের দিকে আগের রুমটা মনোয়ারা বেগমের জন্য নির্ধারিত। রাফসান তার রুমে যাওয়ার পথে মনোয়ারা বেগমের রুমের ভেতরের থেকে শুনতে পেল, ওই তানিয়ার এমন হাল করব যে সংসার করার স্বাদ ঘুচে যাবে। রাফসান কথাটা শুনে দাঁড়িয়ে পড়ল। কণ্ঠটা তার খুবই পরিচিত, তারই ছোট আম্মুর কণ্ঠ। রাফসান রুমের বাহির থেকে রুমের ভেতরে কে কে আছে দেখার চেষ্টা করলো। অমনি খাটের ওপরে মনোয়ারা বেগম, সালমা বেগম আর রিমাকে দেখতে পেল। মনোয়ারা বেগম ওদের মাঝখানে বসে আছে। সালমা বেগম কথাটা শেষ করতেই মনোয়ারা বেগম রিমার থুতনিতে হাত রেখে বলে উঠলেন, আমার মেয়েটা কোন অংশে খারাপ? দেখতে খারাপ নাকি স্বভাব চরিত্র খারাপ? রাফসান আমার মেয়েটাকে বিয়ে করতে রাজি হলো না। আচ্ছা, রাফসান না হয় রাজি হলো না, কিন্তু আমেনা তো পারতো ছেলেকে রাজি করাতে। তা না করে উল্টো নিজেই না করে দিল। সালমা বেগম মনোয়ারা বেগমের কথায় মেকি হাসলেন। নিজ মনে বললেন, আহা, আপনার মেয়েটা কত ভালো, এক ছেলের সাথে ভেগে গিয়ে 1 মাস পর ফিরে এসেছে। এই মেয়েকে রাফসান বিয়ে করবে? তাছাড়া কাজের যে বাহার, এই মেয়ে বউ হয়ে এলে সারাদিন কাজ করতে করতেই চলে যেত। সালমা বেগম মনে মনে কথাটা বললেও মুখে বলল আরেক কথা, মুখে হাসি ফুটিয়ে বলল, এটাই তো, রিমার মতো মেয়ে যদি এই বাড়ির বউ হতো তাহলে কোনো চিন্তাই ছিল না। রিমা দেখতে কত সুন্দর, রাফসান কেন বিয়ে করলো না বলুন তো? মনোয়ারা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তার এতদিনের যত রাগ, ক্ষোভ সব
এসে পড়ল তানিয়ার উপর। কি আছে তানিয়ার মাঝে? আর মেয়েটাকে বিয়ে না করে রাফসান তানিয়াকে কেন বিয়ে করলো? তার মেয়েটা কি ফেলনা নাকি? মনোয়ারা বেগম রাগে ফুঁসে উঠে বললেন, রিমার মুখে যখন শুনলাম তানিয়া আর রাফসানের সম্পর্ক ভালো না, তখন যে কি পরিমাণে খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখি কাহিনী উল্টো। দুজনের মধ্যে বনিমনা বেশ ভালো। রিমা মায়ের দিকে তাকিয়ে বলল, বনিমানা ভালো তো কি হয়েছে? ভুল বোঝাবুঝি করাতে আমি খুব বেশি সময় লাগবে না আম্মু। সালমা বেগম রিমার কথায় কঠোর গলায় বললেন, তোমার আম্মু আর আমি যদি একসাথে থাকি তাহলে ওদের আলাদা করা কোনো ব্যাপারই না। এখন শুধু দেখতে থাকো তানিয়ার সাথে কি কি হয়। আমার ছেলেটাকে মেরে যতটা জখম করেছে তার 3 গুণ আমি তানিয়ার সাথে করব। মনোয়ারা বেগম এবার বলে উঠলেন, একবার শুধু আমিনার ব্রেনটা ওয়াশ করতে পারি, তারপর দেখবে আমার চালের কাছে তানিয়া ধুপেও টিকবে না। রাফসান অনেকক্ষণ যাবৎ ধরে ওদের কথাগুলো শুনছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে এসেছে। মনোয়ারা বেগমের এখানের কথাটা শুনে আর সহ্য হলো না। রুমের সামনে দাঁড়িয়ে থেকেই কণ্ঠে তীব্র তেজ, কঠোরতা, ক্ষোভ নিয়ে শান্ত গলায় বলল, আম্মুকে এখন ডেকে দেই, আমার সামনে ব্রেন ওয়াশ করো, দেখি আম্মুকে ঠিক কি কি বলে ব্রেনটা ওয়াশ করেন। রাফসানের কণ্ঠস্বর শুনে 3জনেই চমকে দরজার দিকে তাকালো। সকলের চোখে মুখে অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছে। বুকটা ধুকপুক ধুকপুক করছে। সালমা বেগম কথা ঘোরাতেই বলে উঠল, সি সি, কি বলছিস রাফসান? তোর আম্মুর ব্রেন ওয়াশ করতে যাব কেন? আমরা তো অন্য কথা বলছিলাম। তুই কি থেকে কি শুনেছিস কে জানে। সালমা বেগমের সাথে সাথেই মনোয়ারা বেগমের তাল মিলিয়েছেন। মেকি হেসে বলেন, হ্যাঁ হ্যাঁ, সালমা তো ঠিকই বলেছে। আমরা কেন আমিনার ব্রেন ওয়াশ করবো? আর অন্য কোনো বিষয়ে কথা বলছিলাম। রাফসান দুজনের কথা শুনে বেশ মজা পেল। এতক্ষণ এরাই তো কত কুমতলব করছিল, কিন্তু এখন এখন এদের ভালো সাজার কত চেষ্টা। রাফসান তাচ্ছিল মাখা কণ্ঠে বলল, আমার আপনাদের দেখে লজ্জা হচ্ছে। আপনাদের মতো মানুষের জন্যই সংসারে অশান্তির সৃষ্টি হয়। দুটো মানুষ আলাদা হয়, একটা সুখী পরিবার ভেঙে চুরে শেষ হয়ে যায়। রাফসানের কথায় মনোয়ারা বেগম চেঁচিয়ে বলে উঠলেন, রাফসান! মনোয়ারা বেগমের চেঁচানোতে রাফসানের খুব একটা ভাবান্তর হলো না, উল্টো রাগটা আরো বেড়ে গেল। মনোয়ারা বেগমের থেকে দ্বিগুণ চেঁচিয়ে বলল, রাফসান কি, হ্যাঁ? কথাগুলো বড্ড গায়ে লাগলো, তাই না? আপনাকে আমাদের বাড়িতে আসতে কে বলেছে? কে বলেছে আমাদের বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করতে? ছোট আম্মু বলেছে, তাই না? রাফসান কথাটা চেঁচিয়ে বলেছে বিধায় আমিনা বেগমের রুম অবধি কথাটা গেল। আমিনা বেগম হন্তদন্ত হয়ে রুম ছেড়ে বেরিয়ে এলেন। সালমা বেগম রাফসানের কথাটা শুনে বলেন, না রাফসান, আমি এসব বলিনি। বিশ্বাস কর, আমি কিচ্ছু বলিনি। আমিনা বেগম রাফসানের পাশে এসে দাঁড়ালেন। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, কি হয়েছে রাফসান, তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? রাফসান আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল, তুমি জানো আম্মু, তোমার ভাবি কেন এখানে এসেছে? তানিয়া আর আমার মাঝে দূরত্ব তৈরি করার জন্য। তোমাকে ভুলভাল বুঝিয়ে তানিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য। তোমার ভাবিকে সাই জানাচ্ছিল ছোট আম্মু। আমি ওনাদের সবগুলো কথা শুনে নিয়েছি। রাফসান সংক্ষেপে আমিনা বেগমকে ওদের বলা সবগুলো কথা বলে দেয়। সব শুনে আমিনা বেগম ঘৃণিত দৃষ্টিতে ওদের দিকে তাকালো। এক আকাশ সম ঘৃণা নিয়ে বলল, আমি আপনার থেকে এমনটা আশা করিনি ভাবি। আপনি এতটা নিকৃষ্ট! ছি! মনোয়ারা বেগম কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। রাফসান ওদের উদ্দেশ্যে বলল, আমাদের বাড়িতে থেকে এসব করার চেয়ে আপনাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই ভালো। আপনারা এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। আর ছোট আম্মু, তুমিও। শেষের কথাটা সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল রাফসান। সালমা বেগম চমকে উঠে বললেন, আর কোথায় যাব আমি? কোথায় যাবে মানে? এই বাড়িটা আমার আব্বুর। ছোট আব্বু তো একটা ফ্ল্যাট কিনেছে। তুমি সেই ফ্ল্যাটে গিয়ে থাকবে, কিন্তু আমাদের বাড়িতে থাকা চলবে না। আম্মু, তুমি কিছু বলছো না কেন? আমিনা বেগম বললেন, কি বলবো আমি? এদের বলার মতো কোনো ভাষা আছে?
তুই তো বলে দিয়েছিস যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে তাহলে তোর কথাতেই বেরিয়ে যাবে। মায়ের কথায় রাফসান খুশি হলো। ওদের উদ্দেশ্যে আবারও বলল, আম্মু কি চাই অবশ্যই বুঝেছেন? আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি। আর নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? রাফসানের কথা শেষ হওয়া মাত্রই মনোয়ারা বেগম ব্যাগ হাতে নিলেন। একটা রাত মাত্র, একটা রাতই ছিল। সকালে যে এমনভাবে ধরা পড়ে যাবে ভাবতে পারেনি। সালমা বেগম মুখটা মলিন করে রুম থেকে বেরিয়ে গেলেন। এটাই বোধহয় এই বাড়িতে তার শেষ দিন। হয়তো আর কখনো আসতে পারবেন না, কিংবা আসতে পারলেও মাথা উঁচু করে কথা বলার মুখ থাকবে না। সময়টা সন্ধ্যাবেলা। এদিকে ওদিকে নিরন্তর ছুটে বেড়ানো পাখিগুলো নীড়ে ফেরার সময়, ক্লান্ত পথিকের ঘরে ফেরার সময়, সূর্য ডুবে চাঁদ ওঠার পূর্ব মুহূর্ত। তানিয়া রুমে এলো, ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ পড়ে নিল। রাফসানের কথা মতো নামাজ পড়ে নিল। রাফসানের কথা মতো আজকে সকালেই সালমা বেগম, মনোয়ারা বেগম, রিমা, রিতা এই বাড়ি থেকে বিদায় হয়েছে। তবে কারোর মধ্যে অনুশোচনার বিন্দুমাত্র রেশ দেখা যায়নি। অথচ কোনো দোষ না করে, কোনো অন্যায় না করেও বারবার মা বোনের কাজের জন্য ক্ষমা চেয়েছে রিতা। মা বোনের অন্যায় কাজে লজ্জিত হয়েছে, মাথা নিচু করেছে। তানিয়া নামাজ পড়া শেষ করে আলমারির সামনে গেল। আলমারিটা খুলতেই চোখ পড়ল রাফসানের দেওয়া সেই শাড়ির ব্যাগটার দিকে। তানিয়া হাত বাড়িয়ে শাড়ির ব্যাগটা হাতে নিল। ব্যাগ থেকে শাড়িটা খুলে শাড়িটা গায়ে তুলে হাত বুলিয়ে দিল। তানিয়া হুট করেই মনে জাগলো, আমি যদি শাড়িটা পরে ওনার সামনে যাই তবে কেমন হবে? উনি কি খুশি হবেন খুব বেশি, আর নাকি খুব বেশি অবাক হবেন, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন? তানিয়ার প্রশ্নের উত্তর মিলল না, তবে খুব করে ইচ্ছে করল প্রশ্নের উত্তরগুলো জানতে, রাফসানের অবাক হওয়া চাহনি দেখতে। তানিয়া শাড়িটা বুকে জড়িয়ে ধরে মুচকি হাসল। তারপর তারপর সিদ্ধান্ত নিয়েই ফেলল শাড়িটা পরে ফেলার। নীল রঙের শাড়িটা গায়ে জড়িয়ে ফেলল তানিয়া। বুকের মাঝে এক আকাশ অস্থিরতা নিয়ে রাফসানের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রহর গুনতে লাগলো রাফসানের ঘরে ফেরার। অপেক্ষার প্রহরগুলো যেন কাটতেই চায় না। মানুষ অপেক্ষা করে সময় কখন শেষ হবে, কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা আসবে। কিন্তু কাঙ্ক্ষিত মুহূর্ত এত সহজে ধরা দেয় না। ধরা দিতে অনেকটা অনেকটা সময় নেয়। তানিয়ার বেলায়ও তাই হলো। সন্ধ্যা থেকে রাফসানের জন্য অপেক্ষা করছে, কিন্তু আজকে রাফসানের আসার নামই নেই। হয়তো বাসায় ফেরার এত তাড়া নেই। রাফসান যদি জানতো তার জন্য কেউ অপেক্ষা করছে, তবে কি আর এত দেরি করাতো? সব ফেলে ছুটে বাসায় ফিরতো না? তানিয়ার সামনে এসেই দাঁড়াতো না? হয়তো বা আসতো। ঘড়ির কাঁটা এখন ৯টার ঘরে। রাত এখন ৯টা বাজে। তানিয়া মুখ ভার করে খাটের ওপরে বসে রইল। উফ, অসহ্য লাগছে। মানুষটা আজকে বাসায় ফিরতে এত দেরি কেন করছে? বিছানায় পড়ে থাকা মোবাইলটা হাতে নিয়ে রাফসানের নাম্বারে দ্বিতীয়বারের মতো ডায়াল করলো। ঠিক ১ ঘন্টা আগে একবার কল করেছিল। রাফসান কলটা ধরেনি, তানিয়াকে ফিরিয়ে কলও দেয়নি আর। এই ৩বার রিং হওয়ার মাঝেই কলটা রিসিভ করে ফেলল। ফোনের ওপাশ থেকে হর্ন বাজানোর বিকট শব্দ শুনে তানিয়া ফোনটা কান থেকে নিচে নামিয়ে ফেলল। উফ, হর্ন বাজানোর আর সময় পেল না, কানটা ঝাঁঝরা করে ফেলল। তানিয়া ফোনটা কানে নিল। অমনি রাফসানের ব্যস্ত কণ্ঠ শুনতে পেল। হ্যালো তানিয়া, তুমি কি শুনতে পাচ্ছ না? রাফসানের কথার সঙ্গে গাড়ি চলার হর্ন বাজার শব্দ শুনতে পাচ্ছে তানিয়া। শীতল শান্ত স্বরে বলে ওঠে, কোথায় আপনি? বাসায় ফিরছি। তানিয়া আচ্ছা বলে কলটা কেটে দিল। বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাফসান এলে বারান্দা থেকে দেখতে পাবে। তানিয়া আকাশের দিকে তাকালো। আকাশে চাঁদ দেখা যাচ্ছে, তবে পূর্ণ চাঁদ না, অর্ধ চাঁদ। তানিয়া অপলক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে রইল। মনে মনে কত কি ভাবলো। সময় পেরিয়ে গেল, ঠিক কতটা সময় জানা নেই। তানিয়া হঠাৎ নিচ থেকে রিকশার হর্নের শব্দ শুনতে পেল। সাথে সাথে চোখটা নামিয়ে নিচের দিকে তাকালো।
রাফসান রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে বাসার দিকে আসছে। রাফসানকে দেখে তানিয়ার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলো। বুকের ধুকপুকানি দ্বিগুণ গতিতে বাড়তে লাগলো। অপেক্ষার প্রহর শেষে কাঙ্ক্ষিত সময়টা যেন খুব দ্রুতই ধরা দেয় না, ঠিক তেমনি কাঙ্ক্ষিত সময়টা যখন ধরা দেয়, সময়টা হয়ে ওঠে খুব রঙিন, খুব স্পেশাল। রাফসান রুমে এসে চোখ বুলিয়ে কোথাও তানিয়াকে দেখতে পেল না। কোথায় গেল মেয়েটা? নিচেও তো ছিল না। রাফসান ডেকে উঠল, তানিয়া। তানিয়া বারান্দায় দাঁড়িয়ে রাফসানের ডাক শুনল, তবে উত্তর দিল না। রাফসানের চোখ বারান্দার দিকে যেতেই হাওয়ায় উড়তে থাকা শাড়ির আঁচল দেখতে পেল। মুহূর্তেই বুঝতে পারল তানিয়া বারান্দায়। তবে রাফসান বারান্দায় গেল না, প্রথমে ওয়াশরুমে চলে গেল। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। রাফসান ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছে নিল। তানিয়াকে রুমে না দেখে পা বাড়ালো বারান্দার উদ্দেশ্যে। রাফসান বারান্দায় গিয়ে থমকে দাঁড়ালো, বারান্দার গ্রিলে হাত রেখে। আকাশের দিকে তাকিয়ে থাকা নীল শাড়ি পরিহিতা নারীকে দেখে বুকের ভেতরটা দমকা হাওয়া বয়ে গেল। বাতাসের বদলতে তানিয়ার নীল শাড়ির আঁচলটা উঠছে, সেই সাথে তাল মিলিয়ে ছেড়ে রাখা কোমর অবধি লম্বা চুলগুলো নেচে বেড়াচ্ছে। রাফসানের পায়ের আওয়াজ যেন থেমে গেল। তানিয়ার বুকের ধুকপুকানি বেড়ে গেল। রাফসান এক পা করে এগিয়ে গিয়ে ঠিক তানিয়ার পেছনে দাঁড়ালো। তানিয়ার কাঁধে হাত রাখলে তানিয়ার সর্বাঙ্গ কেঁপে উঠল। রাফসান তানিয়ার কেঁপে ওঠার দৃশ্য দেখে মৃদু হাসল। তানিয়াকে নিজের দিকে ফিরিয়ে তানিয়ার মুখের দিকে তাকালো। মেয়েটা আজকে সেজেছে, তার দেওয়া শাড়িটা পরেছে। তানিয়া মুখটা নিচু করে রেখেছে, চোখ দুটো মেঝের দিকে নিবদ্ধ। রাফসান তানিয়ার থুতনিতে হাত রেখে মুখটা ওপরে তুলে বলল, আজ এত সাজ কেন? তানিয়ার চোখ দুটো বন্ধ। আজ প্রচুর লজ্জা লাগছে, চোখ খুলে তাকানো যাচ্ছে না। তার চেয়ে বড় কথা, রাফসানের প্রশ্নের উত্তর দিতে পারছে না। কিভাবে দেবে? তার যে লজ্জা লাগছে। উত্তর দিতে গেলে কণ্ঠ থেকে স্বর বের হচ্ছে না, ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে। রাফসান তানিয়ার নীরবতা দেখে আবার বলল, কি হলো? বলছো না কেন? আজ এত সাজ কেন? তানিয়া চোখ খুলে তাকালো রাফসানের দিকে, তাকিয়ে আবারও চোখটা বন্ধ করে ফেলল। সব লাজ লজ্জা সরিয়ে বলল, আপনার জন্য। তানিয়ার মুখে অপ্রত্যাশিত কথাটা শুনে রাফসান অবাক হলো, সেই সাথে মনের মাঝে ভালো লাগার শীতল পরশ বয়ে গেল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঠোঁটের কোণে হাসি রেখে তানিয়াকে আরো লজ্জা দিতে বলল, আমার জন্য? আমার জন্য কেন? তানিয়ার লজ্জা যেন আরো বেড়ে গেল। ইচ্ছে করলো মাটি ফাঁক করে মাটির নিচে ঢুকে পড়তে, কিন্তু সেই উপায়। রাফসান আবারও বলে উঠল, বলো না, আমার জন্য কেন সেজেছ? তানিয়া চোখ খুলে রাফসানের মুখের দিকে তাকালো। রাফসানের চোখে মুখে দুষ্টুমির ছোঁয়া দেখে মুহূর্তেই বুঝে গেল রাফসানের মনোভাব। তানিয়া উল্টো দিকে ফিরে বলল, উফ, আপনি ইচ্ছে করে আমার লজ্জা দিচ্ছেন কেন? রাফসান তানিয়ার কথায় হেসে উঠল। হাসি থামিয়ে তানিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। তানিয়ার বুকে থুতনি রেখে বলল, এই শোনো না। তানিয়া ছোট্ট করে বলল, বলুন। রাফসান হাসল। তানিয়ার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি। তানিয়া দুই চোখ বন্ধ করে ফেলল। শরীরের প্রতিটি শিরা উপশিরায় শীতল স্রোত বয়ে গেল। তানিয়া শ্বাস প্রশ্বাসের গতি বাড়তে লাগলো। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, আমিও ভালোবাসি। রাফসান হাসল। মেয়েটা আজকে চমকের ওপরে চমক দিচ্ছে। আজ কি হলো? রাফসানের খুশি যেন ধরছে না। এত খুশি, এত খুশি কেন লাগছে? ভালোবাসার মানুষটার ভালোবাসা পাচ্ছে বলে? হয়তো তাই। রাফসান আবার বলল, এই বউ। রাফসানের ডাকে তানিয়ার বুকের ভেতরে তোলপাড় শুরু হলো। হৃৎপিণ্ডটা তড়িৎ গতিতে লাফাচ্ছে। তানিয়া আবার বলল, হ্যাঁ বলুন না। আমার না ফারিনের মতো করে ছোট্ট একটা পরী লাগবে। আমায় পরীর বাবা হওয়ার সুযোগ দেবে? তানিয়া মুখে জবাব দিল না।
তবে মাথা নাড়িয়ে সম্মতি দিল। রাফসান তানিয়াকে নিজের দিকে ফিরিয়ে বলল, সত্যি? তানিয়া হাসলো, মৃদু হেসে বলল, হুম। রাফসানের খুশি দেখে তানিয়া দুই বাহু জড়িয়ে ধরে বলল, ভালোবাসি বউ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ইস, আর আমার যে কি যে খুশি লাগছে। তানিয়া মুচকি হাসলো, দুই চোখ ভরে রাফসানের হাসি মুখটা দেখলো। মানুষটা এত ভালোবাসে কেন? ভালোবাসা এত সুন্দর হয় কেন? রাফসান তানিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তানিয়াকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার প্রিয়া তুমি।